নমস্কার। গল্পে গল্পে কথা মালিকা চ্যানেলে আমি দেবনীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন নিহার রঞ্জন গুপ্তের লেখা উপন্যাস অস্থি ভাগীরথী তীরে। আজ শোনাচ্ছি উপন্যাসটির চতুর্থ পর্ব, আলীনগর। দুম দুম দুরুম। ধোঁয়া ও বারুদের গন্ধ ও কর্ণবিদারী গোলাগুলির শব্দ সমানে চলেছে সেই বেলা 3টে থেকে। মাঝখানে খাল, তার পাশেই একটি সেতু একেবারে পেরিং পয়েন্টের গা ঘেঁষে, আর খালের উত্তর পাশে যে ঝোপ জঙ্গল, সেইখানেই অগ্রবর্তী নবাব বাহিনী 4টি কামান সাজিয়ে মুহুর্মুহু তোপ দেগে চলেছে। ফিরিঙ্গি সৈন্যরাও জল স্থল উভয় দিক থেকেই গোলাবর্ষণ করে নবাব সৈন্যের আক্রমণকে প্রতিরোধ করে চলেছে। ক্রমে দিনের আলো নিভে গিয়ে সন্ধ্যার ধূসর ম্লান ছায়া ছড়িয়ে পড়ে চারিদিকে। নবাব সৈন্যরা যুদ্ধে বিরতি দেয়। কত আর পরিশ্রম করবে, ক্ষত করবে আর যুদ্ধ চির আয়াসী নবাব সৈন্য। রাত্রে শিবিরে শিবিরে নিশ্চিন্ত আরামের শৈথিল্য। দুচোখ ভরে নেমে আসে নিদ্রা। সহসা মধ্যরাত্রে নিশ্চিন্ত সেই নিদ্রা ফিরিঙ্গি সৈন্য নিক্ষিপ্ত গোলাগুলিতে ছিন্ন ভিন্ন হয়ে টুটে গেল। পালা পালা পালা। ওদিকে নবাব শিবিরে গোপনে এসে প্রবেশ করল উমিচাঁদের আহত অপমানিত জমাদার জগমোহন সিংহ। সে বললে, ওভাবে আক্রমণ চালালে কোনোদিনই নবাব সৈন্য নগরে প্রবেশ করতে পারবে না। একমাত্র পূর্ব ও দক্ষিণ পূর্ব দিক ছাড়া অন্য সব দিক দিয়েই নগর সুরক্ষিত। নগরে যদি নবাব সসৈন্য প্রবেশ করতে চান তো ওই পথ দিয়েই প্রবেশ করতে হবে। জগমোহন সিংহের কাছে আরো অনেক মূল্যবান সংবাদই নবাব পেলেন। নবাব সৈন্যরা আবার দ্বিগুণ উৎসাহে প্রস্তুত হল। পরের দিন পঙ্গপালের মতো বিরাট নবাব বাহিনী অরক্ষিত পূর্ব দিক দিয়ে প্রচন্ড বেগে নগরের মধ্যে গিয়ে প্রবেশ করে দেখতে দেখতে দেশীয় মহাজনদের আবাসস্থল বড়বাজার পর্যন্ত ভাগীরথীর সমস্ত তীরভূমি অধিকার করে নিল। সঙ্গে সঙ্গে শুরু হলো লুট আর অগ্নিসংযোগ। বেপরোয়া লুট আর অগ্নিসংযোগে সমস্ত নগর তছনছ হতে লাগলো। সে এক বিভৎস ভূতের তাণ্ডব। ক্রমে রাত্রি এলো আবার ঘনিয়ে। দাউ দাউ করে এদিকে ওদিকে আগুন জ্বলছে। রাতের আকাশ লাল হয়ে উঠেছে। সুমন্ত নারায়ণের কাঠের গোলাতেও আগুন লেগেছে। সংবাদ পেয়ে ছুটে যাবার জন্য প্রস্তুত হলেন সুমন্ত নারায়ণ, কিন্তু সুরধ্বনি এসে পথ আগলাল। তোমার কি মাথা খারাপ হলো রায়মশাই? কোথায় চলেছ এই ডামাডোলের মধ্যে? পথ ছাড়ো সুরধ্বনি, যেতে আমাকে হবেই। না, বুঝতে পারছো না তুমি? আমার যথা সর্বস্ব সেখানে। তা হোক, তবু তোমাকে আমি যেতে দেব না। কঠিন ইস্পাতের মতো এই দৃঢ় সুরধ্বনির কণ্ঠস্বর। কি বলছো তুমি সুর? সর্বস্ব আমার পুরে ছাই হয়ে যাবে আর ঘরের মধ্যে নিরুপায় হাত পাকলে আমি বসে থাকবো? ভাগ্যে থাকলে সব আবার হবে, কিন্তু প্রাণ গেলে আর কিছুই হবে না। জানি না হবে কিনা, কিন্তু সর্বস্ব খুইয়ে ভিক্ষুক হয়ে বেঁচে থাকতে আর যেই পারুক আমি পারবো না। সরো, পথ ছাড়ো। না। সুরধ্বনি পথ ছাড়ে না তবু। কি পাগলামি করছো সুর? একেবারে নিঃস্ব হাতে আজকের যা কিছু এত কষ্টে গড়ে তুলেছি আমি, আবার নতুন করে গড়ে তুলবার আমার আজ সময়ও নেই, বয়সও নেই। সরো। তবু সুরধ্বনি পথ আগলে দাঁড়ায়, কিন্তু সুমন্ত নারায়ণ বাধা মানলেন না। একরকম জোর করেই ঠেলে অতঃপর সুরধ্বনিকে সরিয়ে দিয়ে সুমন্ত নারায়ণ অন্ধকার রাস্তায় গিয়ে নামলেন। নগরবাসীরা ভয়ে যে যার ঘরের দরজায় অর্গল তুলে দিয়েছে। কেবল লোভী সৈন্যদল নগরের পথে হৈ হৈ করে বেড়াচ্ছে হাতিয়ার হাতে। এই তো মৌকা, যা কিছু হাতিয়ে নেওয়া যায় এই বেলা। কোনো মতে প্রাণ বাঁচিয়ে গোলায় এসে পৌঁছলেন সুমন্ত নারায়ণ। গোলার কিয়দংশ অগ্নিতে ভস্মীভূত হলেও কিছুটা বেঁচেছে। লোকজন কর্মচারীরা সব পালিয়েছে। চারিদিকে পোড়া কাঠের গন্ধ আর ধোঁয়া চাপ বেঁধে স্থানটাকে যেন নরকের মতোই করে তুলেছে। অন্ধকারে ভূতের মতো চারিদিকে ঘুরে ঘুরে আগুন নেভাবার চেষ্টা করতে লাগলেন সুমন্ত নারায়ণ। অল্প দূরেই তখনও একজন দেশীয় মহাজনের বাড়ি দাউ দাউ করে জ্বলছে। বড় বড় সুন্দরী কাঠগুলো যেখানে স্তূপীকৃত করা ছিল, সহসা একসময় তার পাশে সুমন্ত নারায়ণ নজরে পড়ল সঞ্চরণশীল একটা সাদা মূর্তির উপরে। কে কে ওখানে? সাড়া নেই। কে ওখানে? কে? কথা বলছো না কেন? তবু সাড়া নেই। এবারে কৌতূহলে এগিয়ে এলেন সুমন্ত নারায়ণ। অদূরে প্রজ্বলিত আগুনের আলো এবার স্পষ্ট দেখতে পেলেন
20-21 বৎসর বয়স্কা একটি শ্বেতাঙ্গিনী নারী, পরিধানে সাদা গাউন, পায়ে জুতো, স্তূপীকৃত কাঠের এক পাশে নিঃশব্দে দাঁড়িয়ে। ভীতিবিহ্বল বোবা দৃষ্টিতে শ্বেতাঙ্গিনী সুমন্ত নারায়ণের দিকে চেয়ে দাঁড়িয়ে থাকে। কে? ক্যাথরিন। ক্যাথারিন? তারপর অনেক কষ্টে সেই ভীতত্রস্তা শ্বেতাঙ্গিনীর কাছ থেকে সামান্য যে ইতিহাসটুকু উদ্ধার করতে পারলেন সুমন্ত নারায়ণ, সেটা হচ্ছে স্বামীর সঙ্গে সে দুর্গের মধ্যে স্থান না পাওয়ায় এখানেই এক পরিচিত দেশীয় মহাজনের গৃহে স্বামী স্ত্রী তারা স্থান নিয়েছিল। কিন্তু নবাব সৈন্যের আক্রমণে তার স্বামী কখন একসময় পালায় এবং সে কোনো মতে সেই সৈন্যদের আক্রমণের হাত থেকে এক ফাঁকে পালিয়ে বেঁচে এখানে এসে আশ্রয় নিয়েছে। সুমন্ত নারায়ণের হাত ধরে কেঁদে ফেলে ক্যাথরিন তাকে বাঁচাবার জন্য, বলে, সেভ মি। সুমন্ত নারায়ণ তাকে আশ্বাস দেন, ভয় নেই তোমার, তোমাকে বাঁচাবো। কিন্তু বাঁচাবো বললেই তো হয় না, কেমন করে তিনি ওই শ্বেতাঙ্গিনীকে সৈন্যদের হাত থেকে বাঁচাবেন? সৈন্যরা কোনো ক্রমে তার খোঁজ পেলে দুজনকেই একসঙ্গে হয়তো হত্যা করবে। ওদিকে রাত্রিও তখন প্রায় হয়ে আসছে। অগ্নি আভায় রক্তিম আকাশের পূর্ব প্রান্ত ফিকে হয়ে আসছে। এ সময় বাড়ির দিকে রওনা হলে পথে সৈন্যদের হাতে পড়া বিচিত্র নয়। যেমন করেই হোক এখানেই আপাতত আশ্রয় নিতে হবে। তারপর দিনের বেলা চারিদিক দেখে শুনে অবস্থা বুঝে ব্যবস্থা করলেই হবে। সুমন্ত নারায়ণ গোলা ঘরেই গিয়ে প্রবেশ করলেন ক্যাথরিনের হাত ধরে। কিন্তু দিনের বেলা পালাবার সুযোগ পাওয়া গেল না। নগরের অবস্থা আরো ভয়াবহ হয়ে উঠল। দুর্গ প্রাকারের অল্প দূরে উত্তর পূর্ব দক্ষিণে সদর রাস্তার উপর ফিরিঙ্গিরা যে 3টি তোপমঞ্চ তৈরি করেছিল, পরদিন ভোরের আলো ফুটে উঠবার সঙ্গে সঙ্গেই নবাব সৈন্য প্রচন্ড বেগে মারাঠা খাদ অতিক্রম করে ওই সদর রাস্তার দিকে এগুতে লাগলো গোলা বর্ষণ করতে করতে। ফিরিঙ্গি সৈন্যরাও সমানে চালাতে লাগলো গোলাগুলি। বিস্ফোরণের শব্দে, বারুদের গন্ধে ও ধোঁয়ায় চারিদিক অন্ধকার হয়ে ওঠে। ক্রমশ যত বেলা পড়ে আসে, ইংরেজদের অবস্থাও কাহিল হতে থাকে। পূর্ব তোপমঞ্চের অধিনায়ক ক্যাপ্টেন ক্লেটন তার সহকারী হলওয়েলকে দুর্গ মধ্যে প্রেরণ করলেন আরো সৈন্য সাহায্যের জন্য। কিন্তু শেষ পর্যন্ত হলওয়েলের প্রত্যাবর্তনের পূর্বেই বেগতিক বুঝে তোপমঞ্চ ত্যাগ করে পালালেন। নবাব সৈন্যরা হৈ হৈ করে এসে তোপমঞ্চ অধিকার করে নিল। বিজয় গর্বে নবাব এসে ছাউনি ফেলেছেন সসৈন্যে হালসি বাগানের উমিচাঁদের বাগান বাড়িতে। একদল ক্ষুধার্ত নেকড়ের মতোই নবাব সৈন্যরা নগর চষে বেড়াচ্ছে। সুমন্ত নারায়ণ যা মনস্থ করেছিলেন গোপনে একসময় পরের দিন সুযোগ মতো ক্যাথরিনকে নিয়ে গিয়ে নিজের বাড়িতে নিরাপদ আশ্রয় তুলবেন, তার হয়ে উঠল না। ওই নারকীয় হল্লার মধ্যে রাস্তায় বের হওয়া আদৌ বিবেচনার কাজ হবে না ভেবে চুপচাপ রইলেন আপাতত। আতঙ্কে, অনাহারে, উত্তেজনায় ক্যাথরিন তখন ঝরা ফুলের মতোই শুকিয়ে উঠেছে। বেচারির মুখের দিকে চাওয়া যায় না। আবার একসময় সন্ধ্যার পর যুদ্ধের তাণ্ডব লীলা কিছুটা কমে এলো। অন্ধকার ঘরের মধ্যে চুপচাপ দুজনে বসে পাশাপাশি পরস্পরের নিঃশ্বাসের শব্দও বুঝি শুনতে পাচ্ছেন। সে রাত্রি যে কোথা দিয়ে কোন পথে কেটে গেল দুজনার একজনও জানতে পারল না। পরের দিন সকাল হতেই শুরু হয়ে যায় আবার আক্রমণ। ওদিকে ইংরেজদের গোলাগুলিও প্রায় শেষ হয়ে এসেছে। কেল্লার ভিতরে উঠছে আর্তকান্না, মৃত্যু ভয়ে সকরুণ চিৎকার, নারী শিশুদের মধ্যে তো বটেই, সৈনিকদেরও কণ্ঠে। ক্ষুধিত হায়নার মতো নবাব সৈন্যরা সব ছুটে আসছে দলে দলে। ইংরেজরা দেখলে মৃত্যুর দ্বারে একে একে তখন গঙ্গায় নৌকা ভাসাতে লাগলো, যদি কোনো মতে প্রাণ বাঁচানো যায়। নৌকার মধ্যে শুরু হলো প্রাণ ভয়ে ভীত নরনারীদের ধস্তাধস্তি। ফলে নৌকা উল্টে গিয়ে কেউ জলে ডুবলো, কেউ বা আহত হলো। আবার ওই ফাঁকে গভর্নর বাহাদুর ড্রেক সাহেব নৌকায় চেপে জহ পলায়তী সহ জীবতী, গভর্নরের পলায়নের সঙ্গে সঙ্গে দলের নেতাও চাইরাও সব পালাতে লাগলেন। কেবল রইলেন হলওয়েল সাহেব। বেচারি তখনও তার সাগরিদদের নিয়ে চালিয়ে চলেছে। আশা নেই, তবু শেষ চেষ্টা। কিন্তু শেষ পর্যন্ত একদল ডাচ পল্টন প্রাণ ভয়ে কেল্লার ভিতর থেকে গঙ্গার দিকে যে রাস্তা ছিল, সেই রাস্তার প্রান্তে ফটক ভেঙে পালাতে গিয়ে নবাব সৈন্যদের সুযোগ করে দিল। পঙ্গপালের মতোই সেই ভাঙা ফটক দিয়ে ঝাঁকে ঝাঁকে নবাব সৈন্যরা কেল্লার মধ্যে ঢুকতে শুরু করলো। সর্বনাশ! এখন উপায় ধ্বংস অবধারিত। অস্থায়ী গভর্নর ও যুদ্ধের সর্বাধ্যক্ষ হলওয়েল উপায়ন্তর আর না দেখে কয়েদখানার মধ্যে তখনই বন্দী উমিচাঁদের কাছে গিয়ে সক্রন্দনে তার হাত দুটো চেপে ধরে বললে, বাঁচাও,
সেবাস। লাঞ্ছিত অপমানিত বন্দী উমিচাঁদ সরসে গর্জে উঠল, না, কখনো না, তোমরা মরো। কিন্তু তোষামোদ বড় সাংঘাতিক চিজ, এবং শেষ পর্যন্ত ড্রেক পালিয়েছে শুনে উমিচাঁদ বললে, ঠিক আছে, বাঁচাবো। মানিকচাঁদকে দূত করে উমিচাঁদ নবাবের কাছে সন্ধি প্রস্তাব পাঠালো। আপাতত মিটে গেল গোলমাল। আলীবর্দীর আদরের দুলালের রাগ জল হয়ে গেল। চতুর্দোলায় চেপে রাজকীয় সমারোহে নবাব কেল্লায় প্রবেশ করলেন এবং কৃষ্ণদাস ও উমিচাঁদকে গদগদ হয়ে বুকে টেনে নিলেন। ইতি যুদ্ধপর্ব সমাপ্ত। অথ কলিকাতা বিজয় পর্ব সমাপ্ত। জার্মান ও পর্তুগিজ বন্দীদের মুক্তি দিয়ে তখন কোষাগারের মধ্যে সঞ্চিত 50,000 টাকা নিয়ে মহামান্য নবাব চতুর্দোলায় চেপে পটমণ্ডপে গমন করলেন। মানিকচাঁদ হল দুর্গের সর্বময় কর্তা। আকাশে কালো চাপ চাপ ধোঁয়া, বাতাসে বারুদের গন্ধ। নগরের এক পাশ দিয়ে বয়ে চলেছে কলস্বনা ভাগীরথী ঠিক পূর্বের মতোই। রাত্রি নেমে এলো ধীরে ধীরে সেই বিপর্যস্ত ছিন্ন রক্তাক্ত নগরের উপরে। অন্ধকার আরো একটু ঘন হলে সুমন্ত নারায়ণ ক্যাথরিনের হাত ধরে রাস্তায় বের হলেন। 2 দিনের অনাহারে ভয়ে আশঙ্কায় অবসন্ন প্রায় অর্ধমৃতা শ্বেতাঙ্গিনী ক্যাথরিন। রাত্রির কালো আকাশপটে ইতস্তত বিক্ষিপ্ত নক্ষত্রগুলি মিটিমিটি জ্বলছে। রাস্তাঘাট প্রায় জনশূন্য বললেও চলে। Where we are going? ক্ষীণ অবসন্ন কণ্ঠে ক্যাথরিন প্রশ্ন করে সুমন্ত নারায়ণকে। কেমন যেন বিহ্বল বিমূঢ় ক্যাথরিন। আমার বাড়িতে, জবাব দেন সুমন্ত নারায়ণ। শ্বেতাঙ্গিনী কি বোঝে তা সেই জানে, তবে ভয় পায় না, নির্ভয়েই চলে ক্লান্ত পা দুটো কোনো মতে টেনে টেনে সুমন্ত নারায়ণের পাশে পাশে। একটা দিন ও 2 রাত্রির সাহচর্যে ক্যাথরিন এইটুকু অন্তত বুঝেছিল, আর যাই হোক সুমন্ত নারায়ণ যতক্ষণ তার পাশে পাশে আছে তার ভয়ের বা বিপদের কোনো আশঙ্কা নেই। তাছাড়া তার দীর্ঘ বলিষ্ঠ দেহ ক্যাথরিনের মনে ভয় অনেকটা ঘুচিয়েছিল। শুধু তাই নয়, ক্যাথরিনের মনের অবস্থাটাও তখন কোনো কিছু স্থির হয়ে ভাববার মতো ছিল না। সমস্ত চৈতন্য কেমন বোবা হয়ে গিয়েছিল, মুখ হয়ে গিয়েছিল। সুমন্ত নারায়ণ ক্যাথরিনকে নিয়ে সোজা এনে ওঠালেন নিজের গৃহেই। ওদিকে তার ওই 2 দিনের অনুপস্থিতিতে রাধারানী খাওয়া দাওয়া বন্ধ করে কান্নাকাটি শুরু করেছিল। সরকার মশাইকে পরের দিন প্রত্যুষে সুমন্ত নারায়ণের খোঁজে পাঠানো হয়েছিল, তিনিও ফেরেননি। তাতেই দুশ্চিন্তার কারণটা একটু বেশি হয়েছিল সকলের। কিন্তু দুশ্চিন্তা হলেও সুরধুনী শুধু একমাত্র ভেঙে পড়েনি। একমাত্র ভরসা ওই বেহারি ভৃত্যটি। সুমন্ত নারায়ণ পথে বেরুবার আগেই কি ভেবে তার গায়ের উত্তরীয়টা ক্যাথরিনের গায়ে মাথায় ঢেকে দিয়ে মুখে অবগুণ্ঠন টেনে দিয়েছিলেন। উত্তরীয়টা গায়ে মাথায় দিয়ে গুণ্ঠন টেনে দেওয়ার সময় একবার মাত্র নিঃশব্দে তাকিয়েছিল ক্যাথরিন সুমন্ত নারায়ণের মুখের দিকে। কোনো বাধাই দেয়নি। ভৃত্য প্রভুর কণ্ঠস্বর শুনে সদর খুলে দিতেই সুমন্ত নারায়ণ ক্যাথরিনকে নিয়ে ভিতরে প্রবেশ করলেন, কিন্তু অন্দরে যেতে গিয়েও থমকে দাঁড়ালেন হঠাৎ। শ্বেতাঙ্গিনী ক্যাথরিনকে নিয়ে ভিতরে প্রবেশ করা ঠিক হবে কিনা বুঝতে পারছিলেন না। অন্দরে হিন্দুর আচার নিষ্ঠার মধ্যে বিশেষ করে ঘরে গৃহদেবতা শ্যামসুন্দরের বিগ্রহ রয়েছে, কিন্তু বেশিক্ষণ ভাববার অবকাশ পেলেন না। সুরধুনী ব্যাকুল প্রতীক্ষায় সুমন্ত নারায়ণের আশা পথ চেয়ে কান পেতেই ছিল। সুমন্ত নারায়ণ প্রত্যাবর্তনের কথাটা সে জানতে পেরে সোজা বহির্মহলেই আসছিল, এবং ঘরে প্রবেশ করে ঘরের আলোয় সুমন্ত নারায়ণের পাশে অর্ধগুণ্ঠনবতী ক্যাথরিনকে দণ্ডায়মান দেখে থমকে দাঁড়িয়ে গেল। সুমন্ত নারায়ণও ঘরের মধ্যে সুরধুনীকে প্রবেশ করতে দেখে চোখ তুলে তাকালেন। এই যে সুরধুনী। কিন্তু সুরধুনী সুমন্ত নারায়ণের কথার কোনো জবাব না দিয়ে নির্নিমেষে কৌতূহলী দৃষ্টিতে ক্যাথরিনের মুখের দিকেই চেয়ে আছে। তখন ক্যাথরিনও চেয়েছিল সুরধুনীর দিকে। এত কাছাকাছি অনবগুণ্ঠিতা কোনো হিন্দু নারীকে ইতিপূর্বে ক্যাথরিনেরও দেখবার সৌভাগ্য হয়নি, যেমন সুরধুনীরও কোনো সাহেবের বিবিকে এত কাছাকাছি তেমনি দেখবার সুযোগ হয়নি। উভয়ই বোধহয় তাই পরস্পরের মুখের দিকে কৌতূহলী দৃষ্টিতে চেয়েছিল। অবগুণ্ঠন তখন খসে পড়েছে অনভ্যস্তা ক্যাথরিনের মাথা থেকে কাঁধের উপর। ক্যাথরিনের দেহের রংটাই যে শুধু সাদা মার্বেল পাথরের মতো ছিল তাই নয়, চোখ মুখের গঠনও ছিল তার ভারী চমৎকার। গুচ্ছ গুচ্ছ স্বর্ণকেশ স্কন্ধের দুপাশে এসে পড়েছে। অসহায় নীল দুটি আঁখির তারায় কি এক সকরুণ বোবা মিনতি। একে মৃদু কণ্ঠে একসময় প্রশ্ন করে সুরধুনী। ও ক্যাথরিন বলে সংক্ষেপে জানালেন সুমন্ত নারায়ণ তার ইতিহাস সুরধুনীকে, এবং বললেন, কি করি, বেচারিকে তো আর ফেলে আসতে পারি না, তাই ভাবলাম এখানেই নিয়ে আসি। গোলমাল যতদিন না মেটে থাকো এখানে,
তারপর গোলমাল মিটলে ওর আত্মীয় স্বজনদের খোঁজ যদি পাই তো তখন তাদের হাতে তুলে দিলেই হবে, কি বল? বেশ করেছ, কিন্তু থাকবে কোথায় এ বাড়িতে? অন্দরে পূজার ঘরে তোমাদের বিগ্রহ রয়েছে। তাই তো ভাবছি কি ব্যবস্থা একটা করা যায় বলো তো। কি করবে তুমি বলো না। বাইরের এই মহলে পদ্মবাসীর পাশের ঘরটাও থাকবার বন্দোবস্ত করে দিই। সুরধুনীর প্রস্তাবে ভারী খুশি হয়ে ওঠেন সুমন্ত নারায়ণ। এতক্ষণে যেন অন্ধকারে সত্যি সত্যি আলো দেখতে পান। সানন্দে বলেন, তাই করো সুরধুনী। তা যেন হলো, কিন্তু মুশকিল হচ্ছে। মুশকিল? আবার কি মুশকিল হলো? ও আমাদের কথা বুঝবে না, আমরাও ওর কথা বুঝবো না। তাই তো, তাহলে কি করা যায়? সুরধুনী মুহূর্তকাল যেন কি ভাবলো, তারপর সহসা মৃদু হেসে বললেন, তা আর কি করা যাবে, ইশারাতেই সব কথা সারতে হবে। বলি সুরধুনী এগিয়ে গিয়ে ক্যাথারিনের একখানি মার্বেল পাথরের মতো সাদা বরফের মতো ঠান্ডা হাত ধরে ঈষৎ আকর্ষণ করে বললে, এসো গো। ক্যাথারিন কি বুঝলো সে কথা সেই জানে। নিঃশব্দে সুরধুনীর আকর্ষণে তার সঙ্গে সঙ্গে চলল। যেতে যেতে একবার পশ্চাতে সুমন্ত নারায়ণ দিকে ফিরে তাকাল। সুমন্ত নারায়ণ চোখের ইশারায় তাকে এগিয়ে যেতে বললেন। ওদিকে পরদিবস প্রত্যুষে নবাব সিরাজউদ্দৌলার আদেশে অন্যান্য বাকি জীবিত বন্দীদের সহ হলওয়েলকে যখন তার সামনে এনে দাঁড় করানো হলো, তাকে নবাব জিজ্ঞাসা করলেন, উটির গুপ্ত কোষাগারটি কোথায় সাহেব? হলওয়েল জানালো, কোনো গুপ্ত কোষাগারই তার জানা নেই। কিন্তু নবাব তার কথা বিশ্বাস করলেন। নবাবের সহচর ও চেলা চামুন্ডারা তোলপাড় করে খুঁজল কেল্লার সর্বত্র, কিন্তু ইংরাজদের গুপ্তধন কিছুই পাওয়া গেল না। নবাব জানতেন না যে বর্ষার আগেই মজুদ টাকা কড়ি সব ইংরেজদের বিলাতে পাঠানো হয়ে গিয়েছে। ক্রুদ্ধ হয়ে উঠলেন নবাব, বললেন, সব আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও। গভর্নর ড্রেক সাহেবের বাড়িটা ভেঙে ধুলোয় মিশিয়ে দেওয়া। কেল্লার ভিতরেই হুকুম দিলেন একটা মসজিদ গাঁথবার জন্য। শেষ পর্যন্ত হলওয়েল তার ৩ জন সহচর সহ বন্দী হল মীর মদনের অধীনে। বাকি সব ইংরেজদের মুক্তি দেওয়া হল। বিজয়ী নবাব বাহিনীর হই হল্লায় কলকাতার আকাশ বাতাস ও ভাগীরথীর তীরভূমি সচকিত হয়ে উঠতে লাগলো ক্ষণে ক্ষণে। ইংরাজদের ভাঁড়ারে প্রচুর মদ সংগ্রহ করা ছিল। ভাঁড়ারের দরজা ভেঙে লুট করে বেপরোয়া সব মদ্যপান শুরু করে দিল। ক্রমে রাত বাড়তে থাকে। হঠাৎ কি কারণে কে জানে ফিরিঙ্গি সৈন্যদের সঙ্গে নবাব সৈন্যদের বচসা শুরু হয়ে ক্রমশ হাতাহাতি লেগে যায়। একজন সৈন্যাধ্যক্ষ নবাবের কানে সেই কথা তুলতে তিনি আদেশ দিলেন, সব আপাতত বন্দী থাকুক, প্রত্যুষের বিচার হবে। হৈ হৈ করে নবাব সৈন্যরা সেসব গোড়া সৈন্যদের নিয়ে তখনই সেই রাত্রে ইংরেজ কুঠির অপ্রশস্ত কারাকক্ষে নিয়ে গিয়ে বন্দী করে রেখে দিল। ওদিকে গভর্নর ড্রেক কিন্তু তখনও পালায়নি। কুলির বাজারে সুরবান সাহেবের যে বাগান বাড়ি, তার সামনে ভাগীরথীর বক্ষে জাহাজে বসে আত্মগোপন করেছিল দলবল সহ। নবাব কেল্লা জয় করে তার মুঠোয় নিয়েছেন খবরটা পেতেই ড্রেক বুঝল আপাতত নবাবের ধার কাছ থেকে পলায়নই শ্রেয়। অতএব আর কাল বিলম্ব না করে ড্রেক জাহাজের ক্যাপ্টেনকে হুকুম দিল, নোঙর তোলো। একেবারে সে তল্লাট ছেড়ে ড্রেক দল বল সহ জাহাজ ভাসিয়ে গিয়ে উঠল ফলতায়। কোন্নগরের ঘোষ বংশজাত একদা বর্ধমান রাজের গোমস্তা ও পরবর্তীকালে নবাব আলীবর্দীর বেহালা ও ডায়মন্ড হারবার অঞ্চলে তার যে জমিদারি ছিল, তার ম্যানেজার নবাব সিরাজের প্রাণের বন্ধু অনেক বড় বড় আমির উমরাহের আশায় ছাই দিয়ে রাতারাতি কলকাতায় নয়, নবাবের আলীনগরের নতুন গভর্নরের পদে রাতারাতি আসীন হল। একেই বলে বরাত। খোদা যাব দেতা আচ্ছা পর ফাঁড়কে দেতা। রাত্রি আরো গভীর হয়। ভাগীরথীর তীরের মাটির বুকে এক নয়া ইতিহাসের বীজ অঙ্কুরিত হচ্ছে। কলনাদিনী ভাগীরথী কুলু কুলু রবে বুঝি তাই বলতে চায়। নতুন মানুষ, নতুন সভ্যতা, নতুন কৃষ্টি, নয়া দৃষ্টিভঙ্গির এক সম্ভাবনাময় কলকাতা। ভাগীরথী তীরভূমি কি শুনছিল? ভাগীরথীর কলকল নাদে, সেই ধোঁয়া বারুদের গন্ধে, আকীর্ণ বাতাসে তারই পদসঞ্চারের অস্পষ্ট শব্দ। ঘুম ছিল না সে রাত্রে সুমন্ত নারায়ণের 2 চক্ষেও। মাথার মধ্যে যেন আগুন জ্বলছিল। অন্ধকার অলিন্দে নিশাচরের মতোই পায়চারি করে ফিরছিলেন সুমন্ত নারায়ণ। নবাব সৈন্যের হৈহল্লায় বিজয় ঘোষণা তারও শুনতে বাকি নেই। কলকাতার মাটিতে এই কয় বৎসর ধরে যাদের মালিকানা সত্ত্ব ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছিল, তারা আজ এদিক ওদিক পলাতক। অনির্দিষ্ট এক অবশ্যম্ভাবী অরাজকতার পূর্বাভাস। বর্গীর হাঙ্গামায় কলকাতায় পালিয়ে এসেছিলেন তিনি এবং ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছিলেন। এখন চাকা কোন দিকে ঘুরবে কে জানে। হঠাৎ একটা চাপা কান্নার শব্দ যেন
নিশীথ রাতের স্তব্ধতা বিদীর্ণ করে সুমন্ত নারায়ণের কানে এসে প্রবেশ করে। কে কাঁদে? আপনা থেকেই পরিক্রমণরত চরণের গতি যেন থেমে আসে সুমন্ত নারায়ণের। ক্ষীণ অস্পষ্ট কান্নার শব্দটা অন্ধকারে কান পেতে শুনবার চেষ্টা করতে লাগলেন। বহির্মহলের দিক থেকেই যেন আসছে কান্নার চাপা শব্দটা। নেশাগ্রস্তের মতো পায়ে পায়ে এগিয়ে চললেন সুমন্ত নারায়ণ অন্ধকারে। ভেজানো দরজার কপাট দুটো ধীরে ধীরে ঠেলে ফাঁক করলেন হাত দিয়ে নিঃশব্দে। ঘরের দেওয়ালে দেওয়ালগিরি চলছে, সেই আলোতেই ঘরের অভ্যন্তরস্থিত সবকিছু মুহূর্তের মধ্যে সুমন্ত নারায়ণের দৃষ্টিগোচর হয়। সঙ্গে সঙ্গে তার দৃষ্টি ঘরের মধ্যে বিশেষ একটি বস্তুর প্রতি স্থির নিবদ্ধ হয়ে যায়। মন্ত্রমুগ্ধের মতো নিজের অজ্ঞাতেই যেন নিঃশব্দে ঘরের অভ্যন্তরে প্রবেশ করলেন গিয়ে সুমন্ত নারায়ণ। অনুজ্জ্বল আলোকে সমস্ত ঘরখানি যেন স্বপ্নতন্দ্রায় আচ্ছন্ন হয়ে আছে। ঘরের পশ্চিম দিকে পালঙ্কের শয্যার উপর লুটিয়ে আছে এক স্তবক শ্বেতপদ্ম। ঘুমিয়ে আছে ক্যাথারিন। গ্রীষ্মের জন্যই বোধহয় বক্ষবাস ঢিলে করে দিয়েছে। অনুজ্জ্বল আলোয় পরিপূর্ণ দুটি সুধাভাণ্ড সেই ঢিলে বক্ষবাসের আবরণমোচিত হয়ে নিদ্রাজনিত মৃদু শ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে আন্দোলিত হচ্ছে। সে তো শঙ্খ শুভ্র গ্রীবা, এলানো শিথিল দেহবল্লরীর সৌন্দর্য লাবণ্য যেন শতধারে উপচে পড়ছে। অবিন্যস্ত স্বর্ণ কেশগুচ্ছ গ্রীবা ও কপালের দুপাশে ছড়িয়ে আছে। কয়েকদিনের ব্যবহৃত ময়লা দেহবাস বদলিয়ে বোধহয় সুরধুনী ক্যাথারিনকে একটি শাড়ি পরিয়ে দিয়েছে, কিন্তু অনভ্যস্ত দেহে সে শাড়ি শিথিল এলোমেলো হয়ে গিয়ে এলানো ঘুম ভারানত দেহের বর্ণ সুষমাকে যেন আরো প্রকট করে তুলেছে। চেয়ে থাকেন নিদ্রিত সেই সৌন্দর্যের দিকে নির্নিমেষে সুমন্ত নারায়ণ। চেয়ে চেয়ে আজ যেন আর মিটতে চায় না। ক্রমশ মনের মধ্যে যেন একটা উত্তেজনা অনুভব করতে থাকেন তিনি। সম্মুখের ওই অপরূপ দেহ সুষমা, ওই মন মাতাল করা দেহ সুধা সম্পূর্ণ তার করায়ত্ত, তার একান্ত নাগালের মধ্যে। ইচ্ছা করলেই তো এই মুহূর্তে তিনি হাত বাড়িয়ে ওই শিথিল এলানো দেহবল্লরী আপন বক্ষের উপরে টেনে নিয়ে বাহুর পেছনে পেছনে ভোগ করতে পারেন। কেউ নেই কোথাও, বিশ্ব চরাচর গভীর সুষুপ্তিতে মগ্ন। ঘুরে গিয়ে নিঃশব্দে ঘরের ভিতরের অর্গলটা তুলে দিলেন তিনি। নিশীথের সেই স্তব্ধ নির্জন মুহূর্তে মানব দেহের আদিম এক পশু যেন ক্ষুধায় ধারালো নখর বিস্তার করেছে। নারী দেহ লোলুপ চিরন্তন কামার্ত পুরুষ যেন সুমন্ত নারায়ণের দেহের পেশিতে পেশিতে আগুন ছড়াতে থাকে। এগিয়ে চলেছেন তিনি পালঙ্ক শয্যায় নিশ্চিন্ত বিশ্বাসে নিদ্রিত ক্যাথারিনের দিকে এক পা দু পা করে করে। হঠাৎ কি মনে হতে এগিয়ে গিয়ে তিনি ঘরের দেওয়ালগিরির আলোটা ফুঁ দিয়ে নিভিয়ে দিলেন। মুহূর্তে নিশ্ছিদ্র অন্ধকার যেন বিরাট একটা হাঁ করে সবকিছুকে গ্রাস করে নিল, এবং তারপর পালঙ্কের কাছে এগিয়ে গিয়ে আন্দাজেই সুমন্ত নারায়ণ পালঙ্কের এক পাশে উপবেশন করলেন। অন্ধকারে একটা ক্ষুধার্ত সরীসৃপ এগিয়ে গিয়ে ক্যাথারিনের দেহ স্পর্শ করল আলতো ভাবে, যেন অতি সন্তর্পণে। নরম একদলা মাখন যেন, কিন্তু নিষ্পেষণের পূর্ব মুহূর্তেই তীক্ষ্ণ অর্ধস্ফুট একটা চিৎকার ও সঙ্গে সঙ্গে প্রবল একটা ধাক্কা দিয়ে সুমন্ত নারায়ণকে পালঙ্কের উপর থেকে যেন অতর্কিতে ছিটকে ফেলে দিল ক্যাথারিন। এ কি করলেন সুমন্ত নারায়ণ? নিঃশব্দে দ্রুত পদে অন্ধকারে ঘর থেকে বের হয়ে গেলেন তিনি। মিনিট 10 বাদে একটা প্রজ্বলিত বাতি হাতে নিঃশব্দে সুমন্ত নারায়ণ এসে যখন ঘরের মধ্যে পুনঃ প্রবেশ করলেন, ক্যাথারিন তখনও জেগে শয্যার উপরে বসেছিল। চোখে মুখে একটা অসহায় বোবা আতঙ্ক। ভয়ার্ত দৃষ্টি তুলে ক্যাথারিন তাকালো সুমন্ত নারায়ণের মুখের দিকে। কি হয়েছে ক্যাথারিন? এখনো ঘুমোওনি? সুমন্ত নারায়ণের বিশাল বলিষ্ঠ দেহটার দিকে নির্নিমেষে চেয়ে থাকে ক্যাথারিন। তার প্রশ্নের কোনো জবাব দেয় না। জবাব দেবে কি? সে কি তার প্রশ্নের একটি বর্ণও বুঝতে পেরেছে? কিন্তু বুঝতে না পারলেও ক্যাথরিন নাকি ধারণাও করতে পারেনি যে নিশাচর পশুর মতো সে রাত্রে সুমন্ত নারায়ণই অন্ধকারে তার ঘুমন্ত দেহটার উপরে কুৎসিত লোভে ঝাঁপিয়ে পড়েছিলেন গিয়ে। অনেক দিন পরে কথায় কথায় ক্যাথরিনই বলেছিল কথাটা সুমন্ত নারায়ণকে। বলেছিল, আমি তো ভেবেছিলাম প্রথমে বুঝি তুমি। সত্যি? কিন্তু পরক্ষণে মনে হয়েছিল, ছি ছি, এ আমি কি ভাবছি।
যার মন এতখানি উদার যে আমাকে দুরাত হাতের মুঠোর মধ্যে পেয়েও স্পর্শ পর্যন্ত করেনি, সে তার নিজের গৃহে আমাকে স্থান দিয়ে এত বড় অপমান করবে? প্রত্যুত্তরে সেদিন সুমন্ত নারায়ণ একটি কথাও বলতে পারেন। শুধু সেই 10 বৎসরের আগেকার এক রাত্রির তার সেই পশুবৎ আচরণের কথাটি ভেবে লজ্জায় যেন মরে যাচ্ছিলেন। কিন্তু তুমি তো অন্ধকারে দেখতে পাওনি সত্যি সত্যি সে লোকটাকে, ক্যাথরিন? আমি যে না কেমন করে স্থির নিশ্চিত হলে? জানি জানি তুমি নও, তুমি হতে পারো না। তাছাড়া বলতে বলতে হঠাৎ থেমে গিয়ে ক্যাথরিন মুখ নিচু করেছিল। লজ্জায় কপাল ও কপোল তার রঙিন হয়ে উঠেছিল। তাছাড়া কি ক্যাথরিন? তাছাড়া অমন করে চোরের মতো তুমি আমাকে আক্রমণ করতে আসবেই বা কেন? তুমি যদি সোজাসুজি আমাকে সে বুকে নিতে চাইতে আমি কি ধরা দিতাম না? বিস্ময়ে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়েছিলেন সেদিন সুমন্ত নারায়ণ ক্যাথরিনের মুখের দিকে। প্রথম তো কোনো কথাই তার মুখ দিয়ে বের হয়নি, কিন্তু বেশিক্ষণ চুপ করে থাকতেও পারেননি। প্রশ্ন করেছিলেন, ধরা দিতে? নিশ্চয়। তা যদি না হতো তবে কি সে রাত্রে এক কথায় তোমার হাত ধরে এসে তোমার ঘরে আমি উঠতে পারতাম? তাই বুঝি? নিশ্চয়। ব্রিটিশ মেয়ে আমরা, জোর করে আমাদের পাওয়া যায় না। জানো, রিচার্ডকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু সেই রিচার্ড যখন বিপদের মুখে ফেলে অমন ভীতুর মতো পালিয়ে আত্মরক্ষা করলো, একটি বাড়ির জন্য আমার কথা ভাবলো না, তখন আমি বা কেন তার কথা ভাবতে যাব? অথচ তুমি কে? বিদেশি তো বটে, সম্পূর্ণ অপরিচিত আমার। তুমি আমাকে 2 রাত 1 দিন বুক দিয়ে আগলে রাখলে। শুধু কি সেই জন্যই আমার কাছে তুমি ধরা দিয়েছিলে ক্যাথরিন? না, তোমায় আমি ভালোবেসেছিলাম। ভালোবেসেছিলাম? নইলে আমার সমাজ, আত্মীয় স্বজন সব ছেড়ে তোমারই আশ্রয়ে আমি কি আমার জীবনটা কাটাতে পারতাম? সত্যি আশ্চর্য ভালোবাসা ছিল সুমন্ত নারায়ণের প্রতি ওই বিদেশিনী নারীর। নিজের রোজনামচার পাতায় ক্যাথরিন সম্পর্কে লিখতে গিয়ে সুমন্ত নারায়ণের উচ্ছ্বাসটা একটু বেশি মাত্রায় উদ্বেলিত হয়ে উঠলেও হয়তো একেবারে মিথ্যে বলেননি। সৌভাগ্যের সূচনার প্রারম্ভেই হতভাগ্য সিরাজকে চরমতম দুর্ভাগ্যের মধ্যে লীন হয়ে যেতে হয়েছিল সত্যি। তবু তার সেই ক্ষণস্থায়ী জীবনের দুর্ভাগ্য লাঞ্ছনার মধ্যে চির উচ্ছৃঙ্খল জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছিল এমন একটি নারীর স্নেহ, প্রীতি ও গভীর প্রেম, যে প্রেম দীর্ঘকাল ধরে ওই হতভাগ্যের কবরের উপরে জ্বালিয়ে গিয়েছে একটি প্রেমের প্রদীপ শিখা। যদি ইহলোকের পরে পরলোক বলে কোনো কিছুর অস্তিত্ব সত্যই থেকে থাকে, তবে নিশ্চয়ই সেই উচ্ছৃঙ্খল আত্মা খুশবাগের কবরের ধারে প্রজ্বলিত সেই প্রদীপ শিখাটির দিকে চেয়ে চেয়ে তৃপ্তি লাভ করেছে। 2টি চক্ষু অশ্রুতে ভরে উঠেছে। ঠিক তেমনি করেই হয়তো সান্ত্বনা পেয়েছিল সেই বিদেশিনী নারী, যে একদা তার সমস্ত সংস্কার, শিক্ষা, দীক্ষা, রীতিনীতি ভুলে গিয়ে সমস্ত প্রাণ দিয়ে ভালোবেসেছিল সুমন্ত নারায়ণকে। অথচ যে সুমন্ত নারায়ণ একটি দিনের জন্য তার সেই প্রেমকে স্বীকৃতি দেননি, যার উচ্ছৃঙ্খল জীবনের মধ্যে আরো 10টি নারীর মতোই ক্যাথরিন তার জীবিতকালে মাত্র খানিকটা কামনার উত্তাপই জুগিয়েছিল। কিন্তু ক্যাথরিনের মৃত্যুর পর সুমন্ত নারায়ণ জানতেও পারেননি কখন একসময় সেই কামনার উত্তাপ থেকেই অন্তরের নিভৃত প্রদেশে তার জ্বলে উঠেছিল একটি সকরুণ প্রেম শিখা। তাইতেই পরবর্তীকালে হালসি বাগানে তার যে বাগান বাড়ির মধ্যে ক্যাথরিন থাকত, তারই পশ্চাতে উদ্যান মধ্যে বিরাট কৃষ্ণচূড়া গাছটার নিচে শান্ত ছায়ায়, যেখানে সুমন্ত নারায়ণ ক্যাথরিনের মৃত্যু শীতল দেহটা মাটির তলায় শুইয়ে রেখে দিয়েছিলেন একান্ত গোপনে, সেখানে প্রতি রাত্রে কি অদৃশ্য দুর্নিবার শক্তি যেন তাকে তার নাচঘর থেকে টেনে নিয়ে যেত। সুরার নেশায় ঢুলু ঢুলু আঁখি সহসা মধ্যরাত্রে আসর ছেড়ে উঠে পড়তেন সুমন্ত নারায়ণ। তারপর শ্লথচরণে টলতে টলতে গিয়ে বসে পড়তেন কৃষ্ণচূড়ার গাছের নিচের অন্ধকারে সেই মাটির ঢিপিটার পাশে। জীবনে যাকে কেউ কখনো কোনো দুঃখ বা আঘাতে চোখ দিয়ে জল ফেলতে দেখেনি, বিরাটাকায় দানব সদৃশ্য সেই নিষ্ঠুর হৃদয়হীন পুরুষটির 2 চোখ বেয়ে নিঃশব্দে নেমে আসত ফোঁটার পর ফোঁটা অশ্রু সেই নিশি রাত্রির স্তব্ধ প্রভে। আর নিঃশব্দে অন্ধকারে রাত্রির শিশিরের সঙ্গে ঝরে ঝরে পড়ত কৃষ্ণচূড়ার লাল পাপড়িগুলো। তারপর রাত্রির শেষের দিকে আবার একসময় সুমন্ত নারায়ণ যখন নাচঘরে ফিরে আসতেন, নাচঘরে বিস্তৃত গালিচার উপরে
তবলছে সারেঙ্গিরা ও ইয়ার বক্সির দল বিশৃঙ্খল এলোমেলো ভাবে নেশায় বুঁদ হয়ে ঘুমিয়ে পড়েছে তখন। মুন্নাবাই একদিন প্রশ্ন করেছিল, কোথায় যাও প্রতি রাত্রে নাচ আর গানের আসর থেকে উঠে? চমকে উঠেছিলেন যেন সুমন্ত নারায়ণ। বলেছিলেন, কে বলল তোমাকে? কেন, প্রতি রাত্রেই তো দেখি। কি দেখো? সুরাপাত্র ফেলে রেখে উঠে চলে যাও বাইরে। ও কিছু না, ঘরের মধ্যে বড্ড গরম বোধ হয়, তাই একটু বাইরে যাই। প্রতি রাত্রি? সুমন্ত নারায়ণ আর জবাব দেননি। বোতল থেকে বেলুয়ারি সুরাপাত্রে খানিকটা সুরা ঢেলে ঢকঢক করে গলায় ঢেলে দিয়েছিলেন। অবশ্যই একদিনই। দ্বিতীয়বার মুন্নাবাই আরো প্রশ্ন করেনি সুমন্ত নারায়ণকে। সেই রাত্রেই সুমন্ত নারায়ণের প্রথম কন্যাটি জন্মায়, কঙ্কাবতী। ক্যাথরিনের ঘর থেকে বের হয়ে আসছেন সুমন্ত নারায়ণ। অলিন্দ পথে সুরধনির সঙ্গে মুখোমুখি দেখা হয়ে গেল। কোথায় ছিলে রায়মশাই? ঘরে গিয়ে খুঁজে এলাম। সুমন্ত নারায়ণ সুরধনির প্রশ্নে কোনো জবাব দেন না, সোজা নিজের শয়নকক্ষের দিকে এগিয়ে গেলেন। সুরধনিও একটু যেন আশ্চর্য হয়েই তাকে অনুসরণ করে তার শয়নকক্ষে পিছনে পিছনে গিয়ে প্রবেশ করে। একটা সুখবর ছিল। এবারে ঘুরে দাঁড়িয়ে তাকালেন সুমন্ত নারায়ণ সুরধনির মুখের দিকে। তোমার ঘরে লক্ষ্মী এলো। লক্ষ্মী? হ্যাঁ, তোমার একটি কন্যা হয়েছে। কন্যা? সুমন্ত নারায়ণ জানতেন বটে রাধারানী অন্তঃসত্ত্বা ছিল এবং ভরা মাস চলছিল তার। কখন হলো? হে কিছুক্ষণ, মুখ দেখবে না? এবারে সুমন্ত নারায়ণ হেসে ফেললেন, বললেন, লক্ষ্মী সন্দর্শনের এটা তো সময় নয় সুর, কাল প্রত্যুষে তোমার লক্ষ্মী দর্শন করবে। প্রথম কন্যার জন্ম তারিখটি কোনোদিনই বিস্মৃত হননি সুমন্ত নারায়ণ। কারণ পরের দিন শুনেছিলেন নবাব সিরাজউদ্দৌলা কলকাতার শহরটার নামটা পর্যন্ত পাল্টে তার নূতন নাম দিয়েছিলেন আলীনগর। বোধহয় দাদু আলীবর্দী স্মৃতিটাকে চিরস্মরণীয় করে রাখতে। আলীনগরই বটে, বরং খালিনগর নামটা দিলেই বোধহয় সত্যিকারের নাম দেওয়া হতো, সার্থক হতো নবাবের নতুন নামকরণ। শূন্য হাটে কারা দেওয়ার মতোই নবাবের আলীনগর নাম ঘোষণাটি ভাগীরথীর তীরভূমিতে কলিকাতা সুতানুটি গোবিন্দপুরে পরিহাসের মতোই একটা ধ্বনি প্রতিধ্বনি তুলে শূন্যে বোধ করে মিলিয়ে গিয়েছিল। কারণ শুনবে কারা? ইংরেজ যারা তৈরি করেছিল মনের মতো করে এতদিন ধরে শহরটা, তারা তো প্রায় সকলেই এদিক ওদিক জহপলায়তে সহজীবতী তখন। কিছু গোলার ঘায়ে কুপঘাত, কিছু প্রাণ ভয়ে পালাতে গিয়ে নৌকা উল্টে ভাগীরথী তীরে মগ্ন। আর দেশি লোকেরাও প্রায় অনেকেই মহাজনেরা যে পন্থা নিয়েছিলেন সেই পথেই অদৃশ্য হয়েছিলেন। অতএব আলীনগর নয়, হলো খালিনগর। অন্ধকূপ হত্যার এক কল্পিত ভয়াবহ কাহিনী শুনেও পরদিন হলওয়েলের কথায় নবাব কান দিলেন না। শোকাতুর হলওয়েলকে বরং আসন জল দিয়ে সুস্থ করে সান্ত্বনা দিয়ে বাকি সব ইংরেজ বন্দীদের ঢালোয়া মুক্তির হুকুম দিয়ে সৈন্যাধ্যক্ষদের আদেশ দিলেন, জিত লিয়া যাব কলকাতা বাজার, ফির চলো মুর্শিদাবাদ। কলকাতার ভুল হলো আলীনগরের নবনিযুক্ত গভর্নর মানিকচাঁদের হাতে শহর রক্ষণাবেক্ষণের সর্বভার অর্পণ করে ৩০০ রক্ষী মোতায়েন করে নবাব পুনরায় মুর্শিদাবাদের পথ ধরলেন। লোক পরম্পরায় শোনা যায়, বিজয় গর্বে যুদ্ধ শেষে ইংরেজদের কেল্লায় প্রবেশ করবার পর এদিক ওদিক ঘুরে ঘুরে সব দেখতে দেখতে নবাব নাকি খেদোক্তি করেছিলেন হলওয়েলের কাছে, তোমাদের গভর্নর ডিরেক্টটা একটা আকাঠ মুখ্য, জেদ করে আমাকে বাধ্য করলো এমন সুন্দর শহরটাকে কামান দেগে আগুন জ্বালিয়ে নষ্ট করে দিতে। কি অপরিণামদর্শী চপলমতি নবাব সেদিন কি স্বপ্নেও বুঝেছিলেন কামান দেগে আগুন জ্বালিয়ে কলকাতা শহরটাকে তিনি পোড়াননি, তিনি সেদিন তার নিজের কপালেই আগুন দিয়েছিলেন। এবং সেই আগুনে নিজে পুড়ে ছাই হয়ে তো গেলেনই, গোটা ভারতবর্ষের কোটি কোটি জনসাধারণের কপালেও সুদীর্ঘ প্রায় ২০০ বছরের জন্য সে আগুনের ছাই লেপে দিয়ে গেলেন। চাটুকারও কতগুলো মূর্খ পার্শ্বচরের প্ররোচনায় হিতাহিত জ্ঞান হারিয়ে আত্মম্ভরিতায় বিচক্ষণ হিতাকাঙ্ক্ষী সুধী ব্যক্তিদের, এমনকি মাতার পর্যন্ত পুনঃ পুনঃ নিষেধ সত্ত্বেও হুট করে যদি কলকাতা আক্রমণ না করে বসতেন, হয়তো আরো কিছু সময় সুখে স্বাচ্ছন্দ্যে নবাবের গদিতে বহাল তবিয়তে কায়েমি হয়ে থাকতে পারতেন। কে বলতে পারে ভাগীরথীর তীরভূমির ইতিহাস মায় সারা ভারতের ইতিহাসটাই পাল্টে যেতে পারত কিনা। মিত্তির মশাইয়ের বহির্মহলের ফরাসে অনেকেই সন্ধ্যার পর এসে জমায়েত হতো। তার মধ্যে আসতেন মৌলিক কায়েত নীলমণি দত্ত।
রসিক পুরুষ ছিলেন নীলমণি দত্তমশাই। চমৎকার সুর করে ছড়া কাটতে পারতেন। বুড়ো থুরথুরে হয়ে বজ্রাঘাতে মৃত্যু হয়েছিল তার। পরবর্তীকালে সুর করে তাকে প্রায়ই একটা ছড়া কাটতে শোনা যেত। কি হলো রে জান, পলাশী ময়দানে নবাব হারালো পরাণ, মির্জাফরের দাগাবাজি নবাব ধরতে পারল মনে, সৈন্য সামন্ত মারা গেল পলাশী ময়দানে। কলকাতা শহরটার নাম পাল্টে আলীনগর রাখায় হো হো করে হেসেছিলেন দত্তমশাই। বলেছিলেন, নীলমণি রে নীলমণি, আরো কত দেখবি বিকি কিনি। কিন্তু দত্তমশাইয়ের কথা থাক, ফিরে আসা যাক নবাবের সেই আলীনগরে, নতুন নামাঙ্কিত আদি শহর কলকাতায়। কলকাতা জয় করে রাজধানী মুর্শিদাবাদে প্রত্যাবর্তন করে নিজেকে তৈমুর লঙ্গের সঙ্গে তুলনা করে সভাসদদের কাছে নবাব আস্ফালন করেছেন, এদেশ থেকে টুপিওয়ালাদের গলা ধাক্কা দিয়ে বের করে দিতে আমার এক পাটি ছুটি জুতোতেই কাজ চলবে। সেই সময় কলকাতা থেকে 40 মাইল মাত্র দূরে দক্ষিণে ভাগীরথীর কূলেই ছোট্ট একটা গ্রাম ফলতায় প্রাণ ভয়ে পলাতক ইংরেজরা গিয়ে আশ্রয় নিয়েছে। অবশ্যই তাকে আশ্রয় নেওয়া বলে না, সেখানে ওই সময় কতগুলো ভাঙা গুদামঘরের আধখানা একটা পুরানো মাটির কিল্লা ছিল, তারই মধ্যে গিয়ে মাথা গুঁজেছে সবাই কোনো মতে। আজকের ফলতা তো নয়, সেই অতীতে ফলতা গ্রাম, চারিদিকে ঘন বন আর জঙ্গল, জঘন্য আবহাওয়া, খাবার দাবার জিনিসও কিছু নেই। তার উপরে আরো এক বিপদ, তাড়াহুড়ো করে কলকাতা থেকে প্রাণ ভয়ে কোনো মতে সব পালিয়ে এসেছিল এক বস্ত্রেই। দিনের পর দিন সেই সব নোংরা এক বস্ত্রে থাকতে গিয়ে মশা মাছির মতোই সব লোক মরতে লাগলো। কিন্তু তার মধ্যেও পলাতক গভর্নর ড্রেক সেখানে বসেই তার কাউন্সিল খুলে বসলেন। কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ তখন নবাবের করতলগত, মালিক সেখানকার মানিক চাঁদ। ফোর্ট উইলিয়াম নামে তাদের একটি জাহাজ ছিল, সেটাই হলো গভর্নরের গভর্নমেন্ট হাউস। তবু আশায় দিন গুনে সব। মাদ্রাজে সাহায্য চেয়ে পাঠানো হয়েছে, কবে সেখান থেকে আসবে সৈন্যরা গোলাগুলি হাতিয়ার নিয়ে, আবার তারা তাদের এত সাধের কলকাতা উদ্ধার করে জাঁকিয়ে বসবে, এই স্বপ্নেই সব তখন মুশকুল। কিছুদিন পরে মাদ্রাজ থেকে একদল সৈন্য এলো বটে, কিন্তু তারাও দুদিনেই ফলতার আবহাওয়ার গুণে আধমরা হয়ে গেল দেখতে দেখতে। তারপর আবার সেই আশায় আশায় দিন গণনা। বিনা তারে সংবাদ প্রেরণের কোনো ব্যবস্থা বা দ্রুতগামী রেলপথে ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সংবাদ প্রেরণের কোনো বিলি ব্যবস্থা তখন না থাকলেও রাজধানীর যাবতীয় গরম গরম সংবাদ ফলতার পর্যদস্ত ইংরেজদের কানে মধ্যে মধ্যে নিয়মিতই এসে পৌঁছচ্ছিল। হামবড়াই নেশাখোর পূর্ণিয়ার নবাব সিরাজের মাস্তুতো ভাই শওকত জাং লম্ফঝম্প শুরু করেছেন। 1 কোটি টাকা ঘুষের প্রতিশ্রুতিতে দিল্লির বাদশাহের উজির সাহেব খাজি উদ্দিনের কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যার নবাবির এক ফরমান করতলগত করে গরম মেজাজে সিরাজকে এক পত্রাঘাত করেছেন। মানে মানে মাসনাদ ছেড়ে সরে পড়ো ভায়া। চপলমতি সিরাজও একদিন সভার মধ্যেই 10 জনের সামনে জগৎ শেঠের গণ্ডে এক চপেটাঘাত কষিয়ে দিয়েছেন। হঠকারিতা ও নির্বুদ্ধিতায় জমা খরচের খাতার পাতাগুলো ভরে উঠেছে একটি দুটি করে। ইট দিয়ে গাঁথা রাজপ্রাসাদের নিভৃতে বায়ুলেশহীন কক্ষের মধ্যে ফৈজের যন্ত্রণাকাতর দীর্ঘশ্বাসে সিরাজের গোনা দিন একটি দুটি করে ফুরিয়ে আসছে। উর্বর ভাগীরথীর তীরভূমিতে এক নয়া জমানার অঙ্কুরের সম্ভাবনা দেখা দিচ্ছে। ওদিকে কলকাতা শহরটাকে দখল করবার ঠিক 2 মাস পরেই সুদূর ইউরোপ থেকে 7 সাগর পাড়ি দিয়ে মাদ্রাজের মাটিতে পা দিল এক শ্বেতকায় পুরুষ। শুধু কলকাতা নয়, বাংলা, বিহার, উড়িষ্যাও নয়, কেবল সারা ভারত, হিমালয় হতে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত তীরভূমি বোধ করে সেদিন শিউরে উঠেছিল এক নতুন যুগের সম্ভাবনায়। সুদূর অতীতে কবে একদিন কালিকটের মাটিতে পর্তুগিজ খ্রিস্টান ভাস্কো দা গামার পদসঞ্চার, তারপর এই দ্বিতীয় পদসঞ্চার বুঝি। জলের বণিক বহুকাল আগেই অবশ্যই ডাঙায় নেমে আস্তানা গেড়েছিল, কিন্তু সেটা ছিল তাদের নিছকে বণিক বৃত্তি, এবং বাণিজ্যের সুবিধার জন্য এখানে সেখানে 2-1টা কুঠি তৈরি চলেছে। তখন সারা ভারত জুড়ে এক মাৎসান্বয়ের যুগ। প্রবলের হাতে দুর্বলের অশেষ লাঞ্ছনা, রাজার হাতে প্রজার চরম নিগ্রহ, অসাধুর হাতে সাধুর চরম অপমান। দেশের যারা রক্ষক তারাই ভক্ষক। নরহত্যা, বিশ্বাসঘাতকতা, দেশদ্রোহিতা জনগণের একমাত্র নীতি। ঘুষের লোভে যে কোনো নীচ কাজ করিয়ে নেওয়া যায় যে কোনো লোককে দিয়ে।
দেশের হর্তাকর্তা বিধাতা যারা ও তাদের দক্ষিণ হস্তস্বরূপ যারা, তারা হচ্ছে একদল ঘুষখোর সুবিধাবাদী অপদার্থ। আর ওদিকে দিল্লির তখতে তাউস নিয়ে চলেছে জঘন্য ছোড়াছুড়ি চালনা, রক্তারক্তি। মোঘল সাম্রাজ্যের ঐতিহ্যের ইতিহাস শেষের পৃষ্ঠায় এসে থমকে দাঁড়িয়েছে। সম্রাট ফরুখশিয়ারের ফরমানের জোরেই মাত্র ৩,০০০ টাকা মাশুল দিয়ে ইংরেজরা সর্বত্র ঢালাও ব্যবসা চালিয়ে যেতে পারবে ও কলকাতার আশেপাশে ৩৮খানা গ্রামও কিনতে পারবে, এই অনুমতিটা আদায় করে নিয়েছে। জমিদারি, জলের বণিক ডাঙায় নেমে শুধু থাকবার মতো বাসস্থানই নয়, মাটি কিনে করবে জমিদারি। জমিদারির এলাকাটা হচ্ছে চিতপুর, সিমলে, মির্জাপুর, আরপুলি, কলিঙ্গা, চৌরঙ্গি ও বীরজিতলা। জমিদারি রাখতে গেলে কিছু লোক লস্করের প্রয়োজন তো বটেই, সৈন্য, সেই সঙ্গে দুর্গ, কামান, গোলা, গুলি, আনুষঙ্গিকেরও প্রয়োজন। অতএব ভাগীরথী তীরভূমি কলকাতা জুড়ে এক নয়া জমানার পত্তন, আলীনগর। নয়া কলকাতার নতুন ইতিহাস লেখা হবে মসি দিয়ে নয়, ওসি মুখে। তাই বোধহয় যে মসি নিয়ে একদা মাদ্রাজের তীরভূমিতে শ্বেতাঙ্গ ক্লাইভ অবতীর্ণ হয়েছিল, তার হাতের সেই মসি রূপান্তরিত হল ওসিতে। কেরানি ক্লাইভ হল যুদ্ধবিদ ক্লাইভ, কর্নেল ক্লাইভ। হলওয়েলের রং ফলানো তাতানো কলকাতায় পরাজয়ের ও দুর্গতির সংবাদে মাদ্রাজে সাজো সাজো রব পড়ে গেল। যুদ্ধ যুদ্ধ। অ্যাডমিরাল ওয়াটসন ও কর্নেল ক্লাইভের নেতৃত্বে ভাসল রণতরী। তারপর একদিন ভাগীরথী তীরে ফলতায় এসে নোঙর ফেলল তারা। ঝটিতি পত্র গেল আলীনগরের নতুন গভর্নর মানিকচাঁদের কাছে। কিন্তু মানিকচাঁদের কাছ থেকে সে চিঠি যখন ফেরত এলো, কর্নেল সদম্ভে বললে, নবাব বাহাদুরের পায়ে ধরে ভিক্ষা চাইতে মাদ্রাজ থেকে এতদূর ছুটে আসিনি। অতএব এবারে সোজা চিঠি চলে গেল নবাবের দরবারে। প্রাণ ভয়ে কলকাতা থেকে যারা পালিয়েছিল, ইতিমধ্যে তারা আবার সুরসুর করে শহরে ফিরে আসতে শুরু করেছে। তখন অরাজকতার মধ্যেই একটু একটু করে আবার কাজ কারবার শুরু হচ্ছে। অনন্যপায় হয়ে সে রাত্রে ক্যাথরিনকে এনে নিজের গৃহে তুললেও বিদেশিনী বিধর্মী নারীর আগমনে হিন্দু গৃহের সংস্কার ও সুচিতায় যে বিরোধ ঘটতে পারে, বিশেষ করে রাধারানী যে ব্যাপারটা সস্নেহ ক্ষমা দৃষ্টিতে দেখবে না, তা চিন্তা করে সুমন্ত নারায়ণের মনের মধ্যে যে একটা দ্বিধা জেগেছিল, সেটার সত্যতা প্রমাণ হয়ে গেল দিন কুড়িকের মধ্যেই। রাধারানীর তো বটেই, সুরধনী নিজে বৈশ্যকন্যা হলেও সামাজিক সংস্কারের সূচিবাই তার ছিল। সুমন্ত নারায়ণের গৃহে আশ্রয় পেলেও সে যতদূর সম্ভব নিজেকে ওই গৃহের সকল প্রকার আচার ও সংস্কার থেকে সযত্নে বাঁচিয়েই চলত। ভুলক্রমেও পূজার ঘরে বা রন্ধনশালায় সে কখনো প্রবেশ করত না। যদিও সুমন্ত নারায়ণ নিজে ব্যাপারটা পছন্দ করতেন না এবং প্রথম প্রথম দু একবার সুরধনীকে স্পষ্টাস্পষ্টিভাবে সে কথা বলেও ছিলেন, কিন্তু মৃদু হেসে সুরধনী বলেছিল, জোর করে কোনো কিছু করতে নেই রায়মশাই, তাতে করে বিরোধী বাড়ে। খুঁচিয়ে ঘরের শান্তি নষ্ট করে লাভ কি? লা বলা বুঝি না শুরু, তবে এটা অন্যায় বলেছিলেন সুমন্ত নারায়ণ। কি অন্যায়? ঠাকুর ঘরে ও রন্ধনশালায় না যাওয়াটা? নিশ্চয়ই, মানুষকে তাতে ছোট করাই হয়। না। কেন নয়? এটা তর্কের কথা তো নয় রায়মশাই। তাছাড়া শুধু আমার যে জাতেরই অধিকার নেই তা নয়, ধর্ম যে আমার নেই। ধর্ম নেই? তা বই কি, আর সে কথা তুমি তো ভালো করেই জানো রায়মশাই। কিন্তু যা হয়েছে সে তো তোমার ইচ্ছায় হয়নি, সে তো একটা দুর্ঘটনা মাত্র। দুর্ঘটনা? হ্যাঁ, দুর্ঘটনার উপরে তো মানুষের তো কোনো হাত নেই। তা নেই বটে, তবু সে দুর্ঘটনাকে অস্বীকারও তো করতে পারবো না। আমিও না, তুমিও পারবে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সুমন্ত নারায়ণকে চুপ করে যেতে হয়েছিল। সুমন্ত নারায়ণের গৃহে সুরধনী থেকেও যেন ছিল না। যা হোক, ক্যাথরিন সম্পর্কে প্রতিবাদ তুলল রাধারানী। ক্যাথরিন পূর্বের মতো বহির্মহলেই ছিল এবং সুরধনী তার দেখাশোনা করত। সেদিন রাত্রে দাসী এসে জানালো, বৌমা সুমন্ত নারায়ণকে বিশেষ করে একবার ডেকেছে। সুমন্ত নারায়ণ রাধারানীর ঘরে এসে প্রবেশ করে বললেন, আমাকে ডেকেছিলি? হ্যাঁ, এসব কি শুনছি? স্পষ্টাস্পষ্টি বক্তব্য শুরু করে রাধারানী।
কেন, কি হলো আবার? কোথাকার কি এক অজাতের আপদ ঘরে এনে তুলেছ। বিপদে পড়েছে। বিপদ তো আমাদের কি, ওসব রাখা এখানে চলবে না বলে দিচ্ছি। কিশোরী ভীরু লাজুক সে রাধারানী আর নেই এখন। ভয়ে ভয়ে স্বামীর দিকে মুখ তুলে আর আজকাল রাধারানী কথা বলে না। বিপদে পড়েছে, আশ্রয় দিয়েছি, তাছাড়া সে তো বাইরের মহলেই আছে। না, একই তো এক আপদ ঘাড়ে আছে, তার উপরে আবার নতুন করে। ছি রাধা। কেন ছি কেন শুনি? গৃহস্থের ঘরে যত সব অনাচার। কিন্তু যাবেই বা কোথায়? যেখানে খুশি যাক, আমার কি তাতে। আমি স্পষ্ট কথা বলে দিচ্ছি, কাল সকালের মধ্যে যেন আপদ এখান থেকে বিদায় হয়। হালসি বাগানে উমিচাঁদের বাগান বাড়ির পশ্চাতেই বন্ধু কিনু চাটুর্যের একটা ছোট বাড়ি ছিল। সংসারে একা মানুষ কিনু চাটুর্যে। বারবার দুবার বিবাহ করেও সংসার গড়ে তুলতে পারেনি। দুবারই 1 বৎসরের মধ্যে স্ত্রী বিয়োগ ঘটেছিল। সেই দুঃখে আর সংসার করবার ইচ্ছা ছিল না। তারই বাড়ির একটা খালি ঘরে বন্ধুকে বলে দিন 2 পরে সুমন্ত নারায়ণ ক্যাথরিনকে নিয়ে গিয়ে তুলেছিলেন। আরো বছর 5 বাদে কিনু চাটুর্যের কাছ থেকেই তার বাড়িটা ক্রয় করে ও আশেপাশের কিছু জমি কিনে ক্যাথারিনের থাকবার জন্য একটা বাগান বাড়ি করে দিয়েছিলেন সুমন্ত নারায়ণ। রাধারানীর ভয়ই হোক বা অন্য কোনো কারণেই হোক, ব্যাপারটা গোপন করে গিয়েছিলেন সকলের কাছেই সুমন্ত নারায়ণ। একমাত্র সুরধনী ব্যতীত বাড়ির আর সকলের কাছেই ব্যাপারটা গোপন ছিল দীর্ঘদিন ধরে। রাধারানী জেনেছিল প্রায় 7 বছর পরে, কিন্তু ফাঁকি দিতে পারেননি সুমন্ত নারায়ণ সুরধনীর চোখকে। ক্যাথারিনের জন্য একজন ভৃত্য ও একজন দাসী রেখে দিয়েছিলেন সুমন্ত নারায়ণ। তারাই তার দেখাশোনা করত। সুমন্ত নারায়ণের প্রকৃতি ও চরিত্রের সঙ্গে ঢের বেশি পরিচয় ছিল সুরধনীর রাধারানীর চাইতে। সুরধনীর মতো বোধ করি যত নারী সুমন্ত নারায়ণের জীবনে এসেছিল, তাদের কেউ সমস্ত প্রাণ দিয়ে অমন করে তাকে ভালোবাসতে পারেনি। আর সেই ভালোবাসায় নিজেকে সমর্পণের মধ্যে দিয়েই সুমন্ত নারায়ণের মনের খবরটি সুরধনী যত তাড়াতাড়ি জানতে পারত, আর কারো পক্ষেই তা সম্ভব ছিল না। নিজের ভালোবাসা দিয়েই সুরধনী সুমন্ত নারায়ণকে জয় করে নিয়েছিল বলেই, এবং সুমন্ত নারায়ণের প্রতি সুরধনীর সেই ভালোবাসার কোনো বহিঃপ্রকাশ বা উচ্ছ্বাস ছিল না বলেই হয়তো ওই গোপন তথ্যটি কোনোদিনই কারো কাছে ধরা পড়েনি। অত্যন্ত কম কথা বলতো সুরধনী। সঞ্চরণশীল একটা ছায়ার মতোই ছিল সুমন্ত নারায়ণের সংসারের মধ্যে, এবং প্রথম দিকে যেমন, শেষের দিকে অবস্থার পরিবর্তন ও সাচ্ছল্যের সঙ্গে সঙ্গে যখন সুমন্ত নারায়ণের সংসার ভরা ভর্তি জমজমাট হয়ে উঠেছিল, লোকজন, পাইক, লস্কর, পেয়াদা, দাস দাসীতে গমগম করত, তখনও ওই সংসারে সুরধনীর উপস্থিতিটা যেন বোঝবারও উপায় ছিল না। স্বল্পবাক সুরধনীকে যেমন কেউ কোনোদিন উচ্চ কণ্ঠে একটি কথা বলতে কখনো শোনেনি, তেমনি আনন্দ বেদনায়, উৎসবে, হই হল্লায় কাঁদতে বা হাসতেও কেউ দেখেনি। একদিন মাত্র তার চোখে অশ্রু দেখা গিয়েছিল। অবিরল ধারায় নিঃশব্দ অশ্রু গড়িয়ে গড়িয়ে তার গণ্ড চিবুক প্লাবিত করে দিয়েছিল। সুমন্ত নারায়ণ যেদিন মারা যান, ওই কাহিনী অবশ্যই সুমন্ত নারায়ণের রোজনামচার পাতায় পাওয়া যায়। শোনা কথা বিভূতির, সদু ঠাকুরন সৌদামিনী দেবীর মুখেই শোনা সে কাহিনী। সুমন্ত নারায়ণ যখন পরলোক গমন করলেন, পুত্র কন্দর্প নারায়ণের বয়স তখন 21 বৎসর। বলিষ্ঠ যুবা কন্দর্প নারায়ণ। কঙ্কাবতী, রূপবতী ও হৈমবতী। কঙ্কাবতী ও রূপবতীর বিবাহ হয়ে গিয়েছে, হৈমবতীর হয়নি। পুত্রবধূ রাজেশ্বরীও ঘরে এসেছে। মধ্যরাত্রে শেষ নিঃশ্বাস নিয়েছিলেন সুমন্ত নারায়ণ। বিরাট ধনী সুমন্ত নারায়ণের অন্ত্যেষ্টিক্রিয়া। কন্দর্প নারায়ণ ও আমলা গোমস্তরা সকলেই সেই ব্যাপারে ব্যস্ত। রাধারানী মৃত স্বামীর শিয়রের ধারে উপুর হয়ে পড়ে চিৎকার করে কাঁদছে। মেয়েরাও কাঁদছে উচ্চ ঈশ্বরে। সুরধনী কেবল নিঃশব্দে বসে আছে মৃত সুমন্ত নারায়ণের পায়ের ধারটিতে, পাথরের মতো নিশ্চুপ। দরদর ধারায় অশ্রু গড়িয়ে তার চিবুক ও গণ্ড প্লাবিত করে দিয়ে যাচ্ছে নিঃশব্দে। তারপর ঘটা করে একসময় মৃতদেহ গঙ্গা তীরে হরিধ্বনি করে নিয়ে যাওয়া হলো। বিরাট সুগন্ধি চন্দন কাষ্ঠে সাজানো হলো চিতা। মৃতদেহ চিতায় তুলে কন্দর্প নারায়ণ মুখাগ্নি করে চিতায় অগ্নিসংযোগ করতেই দাউ দাউ করে জ্বলে ওঠে চিতা। সহসা ওই সময় দেখা গেল রক্ত লাল পাড় শাড়ি পরিধানে অর্ধাবগুণ্ঠবতী এক নারী এগিয়ে চলেছে পায়ে পায়ে সেই চিতার দিকে।
গভীর বিষাদের একটি সঞ্চরণশীল ছায়ার মতো। এতক্ষণ কেউ লক্ষ্য করেনি সেই নারীকে। সহসা সেই নারীর প্রতি দৃষ্টি পড়তেই তখন সকলেই যেন চমকে ওঠে। গুণ্ঠনের দুপাশ দিয়ে বক্ষের দুপাশে কালো নিবিড় কেশভার নেমে এসেছে। সমস্ত কপাল ও সিথি সিন্দুরে লালে লাল। মণিবন্ধে একগাছি করে মাত্র দুগ্ধ ধবল শাখা, দুপায়ে রক্তলাল আলতা। বিস্মিত নির্বাক সকলে, স্পন্দনহারা মুখ। কি বলবে কি করবে কেউ যেন কিছুই বুঝে উঠতে পারে না ওই মুহূর্তটিতে। পাথরের মতো শুধু সকলে দাঁড়িয়ে। চিতার লকলক শিখাগুলি কাঁপছে যেন ঊর্ধ্ব বাহু প্রণামের ভঙ্গিতে। সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে। পশ্চিম আকাশ ও ভাগীরথী বক্ষে কে বুঝি ছড়িয়ে দিয়েছে মুঠো মুঠো রাঙা আবির। মাথায় ও কপালে সিন্দুর, পায়ে আলতা সেই নারী ধীর শান্ত পদবিক্ষেপে এগিয়ে চলেছে। হাওয়ায় এলানো রুক্ষ কেশ সরছে। এতক্ষণে কন্দর্প নারায়ণ যেন সংবিত ফিরে পান। ছুটে এগিয়ে এসে একেবারে সেই নারী মূর্তির সামনে দাঁড়ান। চিনতে পেরেছেন তখন তিনি সুরধ্বনিকে। চিৎকার করে ডাকেন, ঠাকরুন! কিন্তু সাড়াও দিল না, তাকালেও না ফিরে কন্দর্প নারায়ণের দিকে সুরধ্বনি। আবার চিৎকার করে ডাকলেন কন্দর্প নারায়ণ, ঠাকরুন! এবারে সুরধ্বনি একবার অস্ত গমনোন্মুখ রক্তিম দিবাকরের দিকে তাকালেন। করজোড়ে বুঝি প্রণাম করলেন দীনমণিকে ও জাহ্নবীকে। তারপর প্রণাম করলেন প্রজ্বলিত চিতাগ্নিকে। ঠাকরুন! আমি যাচ্ছি কন্দর্প। মাত্রই তিনটি শব্দ উচ্চারণ করে শান্ত দৃঢ় পদে সুরধ্বনি গিয়ে প্রজ্বলিত চিতার মধ্যে প্রবেশ করলেন। এক অস্ফুট চিৎকার বের হয়ে এলো কন্দর্প নারায়ণের কণ্ঠ থেকে। কাহিনীটা বলতে বলতে নিজের অজ্ঞাতেই গলার স্বর রুদ্ধ হয়ে এলেও পরক্ষণেই কিন্তু কণ্ঠস্বর সম্পূর্ণ বদলে ব্যঙ্গোক্তি করে বলতেন আবার, কর্তামা, সতীলক্ষ্মী আমার সহমরণে গিয়েছে। সারাটা জীবন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে রাক্ষসী ডাইনি সহমৃতা হয়েছে। খুলোটার আবার কত ঢং! সেসব তো অনেক অনেক পরের কাহিনী। সুমন্ত নারায়ণের রোজনামচার পাতাই তো এখনো শেষ হয়নি। সুমন্ত নারায়ণের নিজের হাতে তৈরি রায়বাড়ি ও তার নিজের সেই সব বিচিত্র কাহিনী। ক্লাইভের যুগে, হেস্টিংসের যুগে সেই অস্থি ভাগীরথী তীরে শহর কলকাতার আদি পর্বে নতুন যে সমাজ ও নতুন যে মানুষের ইতিহাস, সুমন্ত নারায়ণ ইত্যাদির ইতিকথা। বন জঙ্গল ঘেরা ভাগীরথীর দক্ষিণ কূলে ফলতার সেই নগণ্য গ্রামের মধ্যে বসে বসে অদূর ভবিষ্যতে পলাশীর প্রান্তরের যে বিষবৃক্ষের সম্ভাবনা ধীরে ধীরে অঙ্কুরিত হয়ে উঠছিল, মুর্শিদাবাদে বাংলার মসনাদে বসে হতভাগ্য নবাব বা তার দেশবাসীরা কি স্বপ্নেও ভাবতে পেরেছিলেন সেদিন যে তা তার সুদূর ভিত্তিটাকে তলে তলে ঝাঁঝরা করে দেবে? তা যদি ভাবতে পারতেন তাহলে বোধহয় নবাব ভুলেও আস্ফালন করতে পারতেন না তার সভাসদ ও পার্শ্বচরদের কাছে যে তার এক পাটি জুতোই এদেশ থেকে ওই ফিরিঙ্গি কোম্পানিকে তাড়াতে যথেষ্ট। কিন্তু যাক সে কথা। চিঠি চাপাটি চালাচালি দেখে ইতিমধ্যেই আলীনগরের গভর্নর মানিকচাঁদ শিবপুরের থানা দুর্গটা ঝালিয়ে ঝুলিয়ে ঠিকঠাক করে রেখে 1002 সৈন্য নিয়ে বীর দর্পে অগ্রসর হলো বজবজের দিকে। ওদিকে ইংরেজরাও অগ্রসর হয়েছে তখন স্থলপথে ও জলপথে। জলপথে গোড়া সৈন্যদের নিয়ে ক্লাইভ আর ওয়াটসন। বহু পূর্বেই ওদিকে নবাবের নজরবন্দি থেকে মুক্তি পেয়ে ওয়াটসন ফলতায় এসে হাজির হয়েছিল। বজবজে পৌঁছবার আগেই মায়াপুরে জাহাজ থেকে সৈন্যদের ডাঙায় নামিয়ে দিল ক্লাইভ। স্থলপথে দেশি সৈন্যবাহিনীও তখন এসে পৌঁছে গিয়েছে। মিলিত বাহিনী এবারে অগ্রসর হল বজবজের দিকে। সারাটা রাত ধরে পদব্রজে সকলে বজবজের মুখে এসে পৌঁছালো পরের দিন সকালে। চারিদিকে বন জঙ্গল। মাইল দুয়েক দূরে মানিকচাঁদ আস্তানা গেড়েছে। ক্লাইভের সঙ্গে ঠিক পরিচয়টা ছিল না মানিকচাঁদের ও তার ফৌজের। তাই হুড়মুড় করে তারা সসৈন্য ক্লাইভকে আক্রমণ করে বসবার আধ ঘন্টার মধ্যেই সদয় সৈন্য হতাহত হয়ে 4 জন জাদ্রেল সৈন্যাধ্যক্ষ মাটি নেওয়ার সঙ্গে সঙ্গেই সব ছত্রভঙ্গ হয়ে পালালো। মানিকচাঁদ তো প্রায় গুলি খেতে খেতে কোনো মতে প্রাণটা নিয়ে সে যাত্রা সোজা একেবারে চোঁচা দৌড় দিয়ে কলকাতায় গিয়ে পৌঁছালো। বাবা, আরেকটু হলেই পৈতৃক প্রাণটা গিয়েছিল আর কি। ওদিকে দুর্গ মধ্যস্থিত ফৌজরাও ওয়াটসনের 2 গোলা খেয়ে চুপ। দুম দুম দড়াম, সে কি আওয়াজ!
আক্কেল একেবারে গুরুম সবার। সেই রাত্রেই নবাবের বজবজের কেল্লাটা প্রায় বিনা লড়াইয়ে ইংরাজের করতলগত হয়েছিল। তারপর আবার কুইক মার্চ। মাঝপথে ভাগীরথীর একদিকে মেটে বুরুজের মাটির কেল্লা আলিগড় ও অন্যদিকে শিবপুরের থানা দুর্গও বলতে গেলে প্রায় বিনা যুদ্ধেই ইংরেজদের অধিকারে চলে গেল। একটা বছরও নয়, মাত্র 6 মাস 11 দিন পরেই ভাগীরথীর বুকে ভাসমান জাহাজ থেকে গোটা 2 গোলা কলকাতার ফোর্টের উপর ছুটতেই ফোর্ট একেবারে খালি হয়ে গেল। আলীনগরের গভর্নর বাহাদুর মানিকচাঁদ আলীনগরের গভর্নরগিরি ফেলে টেনে দৌড় দিয়ে একেবারে হুগলিতে নিঃশ্বাস নিলেন। এবং শুধু আলীনগরের গভর্নর বাহাদুর মানিকচাঁদই নয়, সেই সঙ্গে বেশিরভাগ অধিবাসীরাই যে যেদিকে পারল পালিয়ে গুছিয়ে আত্মরক্ষা করবার চেষ্টা করল। আলীনগর হলো খালি নগর। ক্রমশ আবার একদিন কলকাতা শহরে সাড়া পড়ে গেল, ফিরে এসেছে রে আবার ইংরেজরা, ফিরিঙ্গিরা এসেছে। গভর্নর পাড়ালো তো আর কি, কলকাতার মালিক আবার ইংরাজ বণিক। অতএব প্রথমেই আলীনগর নামটি মুছে ফেলে কলকাতার পুরাতন নাম ঘোষণা করে দেওয়া হলো, কলকাতা কলকাতায়। এর আর অন্য নাম হতে পারে না। পলাতক গভর্নর ড্রেকি আবার তার পূর্ব পদে বহাল হলেন এবং সঙ্গে সঙ্গে ওয়াটসন ও ক্লাইভ দুজনেই নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল। যুদ্ধং দেহি। একে একে আবার ফলতা থেকে, চন্দননগর থেকে যেসব ইংরেজরা পালিয়েছিল তারা তাদের তল্পি তল্পা নিয়ে আবার কলকাতায় ফিরে আসতে শুরু করলো। কলকাতায় প্রবেশ করে তারা খেদোক্তি করে, হায় হায়, এমন চমৎকার শহরটা ছিল, মাত্র 6 মাসে কি করে দিয়ে গিয়েছে। ফোর্টটা তো একটা ধ্বংসস্তূপ বললেও অত্যুক্তি হয় না। ঘর বাড়ি সব পুড়িয়ে তছনছ করে দিয়ে গিয়েছে, আসবাবপত্র সব লোপাট। আলীনগরের ধ্বংসস্তূপে আবার নতুন কলকাতা শহর গড়ে তোলবার তোড়জোড় চলতে লাগলো। আজকের মতো শেষ করলাম উপন্যাসটি। কেমন লাগছে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে অন্যান্য গল্প উপন্যাসগুলিও প্লিজ শুনে দেখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।